আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখছিলাম শুধু Microsoft Word এর ইন্টারফেসটা, নরমাল ইন্টারফেস। আজকে আমরা দেখব যারা Microsoft Word একদম লিখতে পারেন না এবং যারা লিখতে পারেন ২ টা বিষয়ই। মানে আজকে আমরা দেখব একদম যারা লিখতে পারেন না তারা কিভাবে লেখা শুরু করবেন, কোথায় আঙ্গুল বসাবেন, কিভাবে কি করবেন সেটা। তো আঙ্গুল বসানোর যে মেইন প্রসেসটা হইলো, এখানে দেখতে পারতেছেন কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে এটা পড়বে কিউ, এ, জেড বা এই যে কালার কোড যে দেয়া আছে, যেই আঙ্গুলে যেই কালার আছে, ওই আঙ্গুল দিয়ে ওইসব কালারের, ওই আঙ্গুল দিয়ে কি? ওইসব কালারের কিগুলা আমরা প্রেস করে থাকি। কিন্তু কথা হলো আমাদের মেইন আঙ্গুল রাখবো কোথায়? মেইন আঙ্গুল আমরা রাখবো কনিষ্ঠে থাকবে এ, এস, ডি, এফ। এভাবে আমরা আঙ্গুলটা বসাবো এ, এস, ডি, এফ এবং ডান হাতের যে আঙ্গুলটা আছে এটা আমাদের বসবে জে, কে, এল। ক্লোন, জে-কে-এল ক্লোন। এইখানে বসবে। আর আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে এই ২ টারই কাজ হলো স্পেস। এই ২ টারই কাজ হলো আমাদের স্পেস। তো আমরা যদি ওয়ার্ডে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমরা আঙ্গুল বসাবো কোথায়? এ, এস, ডি, এফ, জে-কে-এল ক্লোন। তাহলে আমরা যখন ১ম প্র্যাকটিস করব তখন আমাদের ১ম যে কয়েকদিন আমরা প্র্যাকটিস করব আমরা লিখব কি? এ, এস, ডি, এফ স্পেস। স্পেস দেব কি দিয়ে আমরা? বৃদ্ধাঙ্গুলি দিয়ে। বৃদ্ধাঙ্গুলি স্পেস দেওয়ার পর জে-কে-এল ক্লোন। আবার স্পেস এ-এস-ডি-এফ স্পেস জে-কে-এল ক্লোন। এইভাবে আমরা প্র্যাকটিস করব। এইভাবে প্র্যাকটিস করার পর আমি একটু ফন্ট সাইজটা বাড়ায় দিতেছি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা লিখব কি? এ-এস-ডি-এফ স্পেস জে-কে-এল ক্লোন। এ-এস-ডি-এফ স্পেস জে-কে-এল ক্লোন স্পেস এ-এস-ডি-এফ স্পেস জে-কে-এল ক্লোন। এইভাবে যদি আমরা লেখার প্র্যাকটিস করি তাহলে আমাদের মেইন আঙ্গুল থাকতেছে এ, এস, ডি, এফ এবং জে, কে, এল এ। আমরা যদি পিকচারটাই দেখি, প্রথমে আমরা দেবো এ, এস, ডি, এফ, তারপর হলো জে, কে, এল ক্লোন। তাহলে দেখতেছেন এই আঙ্গুলের কাজে কিন্তু মাঝে এইচ আছে আর এই আঙ্গুলে জের সঙ্গে এইচ আছে, এই আঙ্গুলে জি আছে। এই আঙ্গুলে যখন আমরা এ, এস, ডি, এফ পর্যন্ত প্রেস করতেছি তারপর এই আঙ্গুলে আবার জি থাকবে। তাহলে এইভাবে আমরা যখন জে, কে, এল এটা আমাদের হাতে আসবে, আয়ত্তে আসবে তখন আমরা এইচ বাড়াই নেব। তারপর উপরের একটা বাড়াই নেব, ধীরে, ধীরে নিচের একটা বাড়াই নেব। কিন্তু আমাদের মেইন আঙ্গুল কখনো এখান থেকে উঠবে না। আমাদের মেইন আঙ্গুল সবসময় এই মাঝের সারিতেই পড়ে থাকবে। এখান থেকে আমরা যেই অক্ষর যখন প্রয়োজন আমাদের এ, এস, ডি, ই, এফ লিখি তাহলে আমরা মাঝের সারিতে আঙ্গুল থাকবে। শুধু আমাদের যেই আঙ্গুলটা প্রয়োজন ওটা উপরে গিয়ে কিটা প্রেস করে আবার নিজের জায়গায় চলে আসবে। তাহলে এইটা হলো আমাদের আঙ্গুল বসানোর মেইন জায়গা। এভাবে আমরা টাইপ শুরু করব, এভাবে আমরা লেখা শুরু করব, এভাবেই আমরা লেখার প্র্যাকটিস করব। তাহলে আমাদের ইংলিশ লেখাটা ধীরে, ধীরে আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা টাইপিং এর জন্য আরো যেসব ইউজ করতে পারি, যেমন আমরা যদি এখানে কিবোর্ডটা দেখি আমাদের কোন আঙ্গুল কোন, কোন অক্ষরে দেয়া আছে বা কোন, কোন কিতে দেয়া আছে আমরা যদি সেটা লক্ষ্য করি এবং এইখানে যদি আমরা অন স্ক্রিন যে কিবোর্ডটা আছে এটা যদি আমরা একটু ফলো করি, দেখেন তাহলে আমাদের এই যে আঙ্গুলটা আছে এটার মাধ্যমে আমরা এখানে আমাদের কিন্তু এই আঙ্গুলটা মূলত জেতে থাকবে। জেতে থাকার পর যখন আমাদের নিচের সারির কিগুলোতে চাপবো তখন এই আঙ্গুলটার কাজ হবে কি এম এবং এন। মাঝের সারিতে আছে জে এইচ, নিচের সারিতে হবে এম এবং এন। তো আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো আমাদের এই যে ২ টা আঙ্গুল আছে, এই ২ টা আঙ্গুল সবগুলো আঙ্গুলের মধ্যে এই যে শুধু এই কি কয়টা রয়েছে, এই কি কয়টার মধ্যে সবগুলো আঙ্গুল একটা করে কি আছে। মাঝের সারিতে একটা, উপরের সারিতে একটা, নিচের সারিতে একটা। সব আঙ্গুলের আমাদের একটা করে কি আছে। কিন্তু আমাদের এই যে ২ টা আঙ্গুল রয়েছে, এই ২ টা আঙ্গুলের আমাদের প্রত্যেক সারিতে ২ টা করে কি আছে। যেমন এখানে আছে জে-এইচ, এখানে আছে এম-এন, এখানে আছে ওয়াই-ইউ বা ইউ-ওয়াই। সেম আমরা যদি দেখি এই আঙ্গুলটার জন্য আমাদের আছে মাঝের সারিতে আছে এফ এবং জি, উপরের সারিতে আছে আর এবং টি, নিচের সারিতে আছে ভি এবং বি। তো আমরা যখন ১ম এ এ-এস-ডি-এফ টাইপ করতে আমাদের হাত চলে আসলো, জে-কে-এল ক্লোনে আমাদের হাত চলে আসলো বা আঙ্গুলটা একটু ফ্রি হয়ে গেল, তখন আমরা বাড়াই নেব কি জে এর সঙ্গে এইচ নিব এবং এফ এর সঙ্গে জি নিব। যখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা নিব কি এর থেকে উপরে কিউ নিলাম এবং এল থেকে উপরে ও নিলাম। নেয়ার পর যখন ওগুলো আমাদের চলে আসবে আয়ত্তে, তখন আমরা নিচের একটা অক্ষর নেব, এখান থেকে আবার নিচের একটা নেব।
আমরা যদি এখান থেকে দেখি, আমরা এখান থেকে ASDF নিলাম, JKL নিলাম, তারপর এখান থেকে জে থেকে নিচের একটা নিব, এল থেকে নিচের একটা নিব, উপরে একটা নিব। এভাবে করতে করতে যখন আমাদের হাত মোটামুটি একটা চলে আসবে, সব অক্ষরের উপর যখন আমাদের হাত চলে আসবে, যখন সবগুলো অক্ষর মনে হবে যে না এখন আমরা পারবো বা এখন আমাদের দ্বারা সম্ভব, তখন আমরা করব কি, তখন একটা পুরো সেন্টেন্স টাইপ করব, যেই সেন্টেন্সটাতে আমাদের A to Z সবগুলো অক্ষর থাকবে, যেন আমাদের সব আঙ্গুলগুলো সব অক্ষরে একবারেই যায়, বা একটা সেন্টেন্স টাইপ করতে গেলেই যেন আমাদের আঙ্গুল সবগুলো কিতে একবার করে হলেও চাপতে হয়। তাহলে হবে কি, এখন আমরা যে একটা করে বাড়িয়ে নিতেছি, দুইটা করে বাড়িয়ে নিতেছি, এখন আঙ্গুলটা আমাদের ওই হিসেবে ট্রেন হয়ে যাইতেছে। কিন্তু যখন একটু ডিফারেন্ট টাইপ করব, তখন আমাদের যে মস্তিষ্কে আঙ্গুলগুলো সেট হয়ে গেছে, যে তখন আমাদের মস্তিষ্কে অটোমেটিক কাজ করবে যে আমাদের উপরে এই অক্ষরটা আছে, নিচে এই অক্ষরটা আছে, আমাদের তখন আর কষ্ট করে মনে রাখতে হবে না। তখন ভাই আঙ্গুলটাই আমাদের নিজেদেরকে সেইখানে নিয়ে যাবে। তো আমরা একটা পুরো সেন্টেন্স টাইপ করব, যেটা আমাদের পুরো কিগুলো যেগুলো আছে A থেকে Z পর্যন্ত, আমরা শুধু A থেকে Z পর্যন্ত যে কিগুলো আছে, এই কিগুলো একটা সেন্টেন্সের মাধ্যমে আছে, ওই সেন্টেন্সটা যদি আমরা টাইপ করি, তাহলে আমাদের পুরো A থেকে Z পর্যন্ত হবে। কিন্তু তার আগে আমাদের এই প্র্যাকটিসটা অবশ্যই প্রয়োজন। ASDF JKL এটা আনার পর একটা একটা করে বাড়াই নিয়ে, একটা দুইটা করে আপনার স্ট্রেংথ অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী যতটা আপনি নিতে পারেন, সেইভাবে একটা দুইটা করে বাড়াই নিয়ে যেন সব অক্ষর কাভার করতে পারেন। তারপর আপনি করবেন কি, ওই সেন্টেন্সটা টাইপ করবেন। তো সেন্টেন্সটা কি, আমি সেন্টেন্সটা দেখাচ্ছি। তো আমরা অন স্ক্রিন কিবোর্ডটা কেটে দেই, এটার এখন আর তেমন প্রয়োজন নাই। আমরা লিখব এ, ফন্ট সাইজটা একটু বাড়াই দেই যেন বুঝতে সুবিধা হয়। আমরা লিখব এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেডি ডগ। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, দেখেন এ আছে, তারপর যদি আমরা দেখতে যাই বি আছে, সি আছে, এইভাবে যদি আমরা দেখতে চাই, এখানে কিন্তু আমাদের সবগুলো কি আছে, A to Z, A to Z আমাদের এখানে সবগুলো কি আছে। তাহলে আমরা যে এই যে লেখাটা লিখলাম, দেখেন এখানে A to Z সবগুলো অক্ষর আছে। আমরা যদি আর একটু ফন্ট সাইজটা বাড়াই দেই, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, আমরা এখানে এই সেন্টেন্সটা যদি কয়েকবার টাইপ করি, তাহলে আমাদের A to Z সবগুলো লেখা হয়ে যাবে। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা যদি এইভাবে চাপিয়ে একটা করে এন্টার দিই, একটা করে সেন্টেন্স লিখবো, একটা করে এন্টার দিব, এভাবে যদি আমরা লিখতে থাকি, তাহলে আমাদের মোটামুটি আয়ত্তে পুরোটা চলে আসবে। আমাদের যে A to Z পর্যন্ত আছে, এটা আমাদের আয়ত্তে চলে আসবে। এখন যদি আমরা দেখি, এইভাবে আমরা টাইপ করলাম, এখন আমাদের কথা হইলো আমাদের টাইপ করব, ইংলিশ টাইপটা করবো। ইংলিশ টাইপের জন্য আমাদের মূল যে ফন্ট, এটা হলো আমাদের মূল। আমি দেখি আগে আপনার জন্য একটা ইয়ে নিয়ে রাখছি, এটা একটু সাইজটা বাড়াই দেই। এই যে আমরা এখানে লিখছি লেখাটা, লেখাটা কিন্তু এখন আছে ক্যালিবারি ফন্টে, যেটা হলো ফন্ট। আমরা এখন আছি হোম ট্যাবে। দেখেন আমরা আছি কোন ট্যাবে, এগুলো আমি আগেই বলছি, এগুলো হলো মেনু বার বা ট্যাব। এখানে আমরা আছি হোম ট্যাবে। হোম ট্যাবের মধ্যে আমরা পাবো ফন্ট। হোম ট্যাবের মধ্যে আমরা এই যে এইটা যেটা আছে, এটা হলো আমাদের ফন্ট। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের যে লেখা আছে সেই লেখার আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আমরা যদি কোনো লেখার ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু ওই লেখাটা আমরা সিলেক্ট করতে হবে। আর আমরা যদি প্রথম থেকেই ফন্ট দিয়ে রাখি, তাহলে ওই ফন্টেই সব লেখা হবে। তো আমরা সাধারণত অফিসিয়াল কাজে যেসব ফন্ট ব্যবহার করি, এরিয়াল ফন্টটা বেশি ব্যবহৃত হয়, ক্যালিবারি ফন্ট ব্যবহৃত হয়, এবং টাইমস নিউ রোমানটা আগে প্রচুর ব্যবহৃত হইতো, কিন্তু এখন কমছে, এখন ক্যালিবারিটা বেশি ব্যবহৃত হয়। তো এখান যদি আমি যদি দেখাই, এখান থেকে আমরা যে কোনো ফন্ট যদি সিলেক্ট করে দিই, সে ফন্ট নিয়ে নেবে। আবার যদি আমরা এখান থেকে যাই, যেখানে আমরা সার্চ দিয়ে নিব, এখানে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন এই যে টাইমস নিউ রোমান ফন্ট চলে এসছে, টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে দিলাম। তো আমরা এই ফন্টটাকে ক্যালিবারিতে রাখি, যেটা ফন্ট আমরা আগে ইউজ করেছিলাম, এটা সবসময় উপরে থাকে। তো আমরা ক্যালিবারিতে রাখলাম। ক্যালিবারিতে রাখার পর এটা গেল আমাদের ফন্ট কিভাবে চেঞ্জ করব। সাপোজ আমার শুধু এইটুকুর ফন্ট সাইজ চেঞ্জ করা লাগে, তাহলে আমরা এইটুকু সিলেক্ট করব, এখানে অ্যারোতে ক্লিক করব,
আমাদের যেই ফন্টটা দরকার বা যেই ফন্ট প্রয়োজন সেই ফন্টটা আমরা সিলেক্ট করে দিলে শুধু ওইটুক যাওয়া হবে। তার মানে কি আমরা যে ফন্টটা সিলেক্ট করব সেই ফন্টটাই চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে রাখি, এখানে রাখার পর যদি আমরা ফন্টে যাই, ফন্ট যদি চেঞ্জ করি কোনো ফন্ট কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এখন আমরা যেগুলো লিখবো সেগুলোর ফন্ট চেঞ্জ হবে। এটা কি আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করে ফন্ট চেঞ্জ করি তাহলে আমরা পরবর্তীতে যা লিখবো সেটার ফন্ট চেঞ্জ হবে। আর আমরা যদি কোনো কিছু সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করি, যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি ফন্ট চেঞ্জ করি তাহলে শুধু ওইটাতেই ফন্ট চেঞ্জ হবে, আর বাকিগুলোতে কোনো ফন্ট চেঞ্জ হবে না, আর আগের লেখাগুলাই যেমন তেমন থাকবে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ফন্টের ব্যাপার। এখন আমাদের হইলো ফন্ট সাইজ। এই যেটা আছে এটা আছে ফন্ট, আর এর পাশেই আছে ফন্ট সাইজ। এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য একই নিয়ম। যদি আমরা প্রথমেই ফন্ট সাইজ বড় কোনো কিছু সিলেক্ট না করে যদি আমরা প্রথমেই ফন্ট সাইজ বাড়াই দেই তাহলে কোনো কিছুতে ফন্ট সাইজ বাড়বে না, কিন্তু আমরা পরবর্তীতে যা লিখব সেগুলোতে ফন্ট সাইজ বেড়ে যাবে, বা আমরা যেটা ফন্ট সাইজ দিলাম সেটা হবে। আর যদি আমরা কোনো এক্সাক্ট কোনো লেখার ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই বা আমাদের পুরো প্যারাগ্রাফটার ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যেটা চেঞ্জ করতে চাই সেটা আমরা সিলেক্ট করব, ফন্ট সাইজে যাব, আমাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দেব। অথবা শুধু যদি আমাদের একটা ফন্ট দরকার, এটা আমরা একটু বড় করব, তাহলে ওই ফন্টটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজটা বাড়াই দিব। এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ফন্ট সাইজ বাড়ানোর জন্য কিংবা কমানোর জন্য আমাদের অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। যেই লেখাটাকে আমরা ফন্ট সাইজ বাড়াতে চাই বা কমাতে চাই তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবশ্যই বাড়ানো বা কমানো যাবে। ফন্ট সাইজ বাড়ানো বা কমানো আরেকটা অপশন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন বড় হাতের একটা এ আছে বড় আকারে, একটা আছে ছোট আকারে। এই ছোটটাতে যদি আমরা ক্লিক করে দিলে ফন্ট সাইজ কমে যাবে। এটাতে ক্লিক করে ফন্ট সাইজ 2 করে কমে যাবে। আর এটাতে যদি আমরা সিলেক্ট করি তাহলে ফন্ট সাইজ বেড়ে যাবে। এটাতে আমরা দিলে ফন্ট সাইজ 2 করে বেড়ে যাবে। 28-এর পর গিয়ে এখানে যেমন দেখতেছেন যেভাবে আছে এভাবে 28-এর পর গিয়ে ডাইরেক্ট 36-এ চলে যাবে। এটা হলো ফন্ট সাইজ কমানো বা বাড়ানোর টেকনিক। আচ্ছা, তাহলে আমরা পুরো ফন্টটাকে ক্যালিবারিতে করি, সাধারণ ফন্ট করার পর ফন্ট সাইজটা একই করি। এই যে আমরা করলাম। এখন আমাদের কথা হইলো বোল্ড করা। আমরা কোনো জায়গায় কেন বোল্ড করি? কোনো জায়গায় বোল্ড করি যেন কারো সামনে তাড়াতাড়ি চলে আসে, কারো চোখে পড়ে, বা উক্ত লেখাটাকে হাইলাইট করার জন্য আমরা মূলত বোল্ড করে থাকি। যেমন যদি আমরা এই লেখাটাকে, যেমন এখানে আছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণের যে আমরা এই লেখাটা আছে, এটা এখন সাধারণভাবে সবগুলো লেখার সঙ্গে সেম হয়ে আছে, বোঝা যাচ্ছে না। যখন আমরা এটাকে সিলেক্ট করব, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যে ফন্ট চেঞ্জ করতে চাই কোনো একটা নির্দিষ্ট জায়গার, ফন্ট সাইজ বাড়াতে চাই, কমাতে চাই, বোল্ড করতে চাই, বা যে কোনো ডিজাইন যদি আমরা দিতে চাই তাহলে আমাদের ওই লেখাটাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। ওই লেখাটাকে সিলেক্ট করার পর এই যেখানে দেওয়া আছে বি, যে বড় হাতের দেওয়া আছে, এটা হলো বোল্ড। এখানে যদি আমরা দেই, এখানে দিলে আমরা দিল ফন্টটা অন্য লেখার চেয়ে একটু বোল্ড হয়েছে বা একটু কালারটা ডিপ হয়ে গেছে। এটা আমরা আরেকবার করতে পারি কন্ট্রোল পি দিয়ে। এখানে আমরা কন্ট্রোল পি চাপি তাহলে কিন্তু বোল্ড আনবোল্ড দুটাই হবে। তারপর আছে ইটালিক। ইটালিক হলো লেখাটাকে একটু বাঁকানো, এই যে ইটালিক আছে এটারও একটা শর্ট ফর্ম আছে কন্ট্রোল আই। আমরা কন্ট্রোল আই দিয়েও করতে পারবো, আবার এখানে যদি আমরা ক্লিক করি তা দেখেন লেখাটা কিন্তু একটু বেঁকে গেছে, হালকা একটু ডান সাইডটা, উপরের ডান সাইডটা ডানে গেছে আর নিচেরটা একটু বাম সাইডে গেছে। আর এই লেখাটাকে যদি আমরা আবার আন্ডারলাইন করতে চাই তাহলে এখান থেকে যদি আমরা ইউএ ক্লিক করি তাহলে এখানে আন্ডারলাইন হয়ে গেছে, কিন্তু অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। এখন কথা হলো আমাদের এই আন্ডারলাইনটা পছন্দ হচ্ছে না। আমাদের এই আন্ডারলাইনটা যদি পছন্দ না হয়, আমরা আবার যদি এটা সিলেক্ট করি, আন্ডারলাইনের পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, আমরা যদি এই অ্যারোতে যাই, অ্যারোতে যাওয়ার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। দেখেন যখন আমরা আন্ডারলাইনে শিফট করতেছি তখন কিন্তু আন্ডারলাইনটা চেঞ্জ হইতেছে। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, আমাদের এখান থেকে যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো। এখানে যদি আমরা মোর আন্ডারলাইনে যাই তাহলে এখানে আমরা আরও আন্ডারলাইন দেখতে পাবো। এখান থেকে আমাদের যেটা আন্ডারলাইন প্রয়োজন আমরা সেটা ইউজ করতে পারবো। এখানে আমরা আন্ডারলাইনের অভাব নাই, আমাদের যেটা ইচ্ছা, যেমন ইচ্ছা, যেখানে যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করতে পারবো। এটা হলো আমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা গেল এখানে। আচ্ছা, তারপর যদি আমরা ধরি যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা লিখছি,
এটাকে আবার সাধারণ করে নেই। আচ্ছা, এটা আমরা সাধারণ করে নিলাম। এখন আমাদের কথা হলো আমাদের এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটার মধ্যে এটা আমাদের হলো মেইন এনভায়রনমেন্ট পলিউশন। আমরা এটাকে কি করব? এইটা আমরা যদি সাপোজ উপরে দিতে চাই, কন আমাদের এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের বিষয়। এটা আমরা কি করব? মিডিলে রাখবো। মিডিলে আমরা কিভাবে রাখবো? এখান থেকে স্পেস দিয়ে যদি আমরা মিডিলে রাখি, সাপোজ আমি যদি মিডিলে নিয়ে যাই, এটা যে একদম মিডিল আছে আমরা কিন্তু এটা বলতে পারি না। একটু বামেও থাকতে পারে, একটু ডানেও থাকতে পারে। তাহলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা মিডিল করব? মিডিল করার জন্য আমরা এইটাকে সিলেক্ট করব। এই যে এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থেকে যদি আমরা এই যে মিডিল এটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের লেখাটা মিডিল হয়ে যাবে। অথবা যদি আমরা প্যারাগ্রাফের এই যে আরোতে ক্লিক করি, আমাদের এই যে হোম ট্যাবের ভিতর এখানে প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফের পাশে যে অ্যারো চিহ্নটা আছে, আমরা যদি এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে আমরা পুরো একটা ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে আমরা যা চাই দিতে পারবো। যেমন আমাদের এখানে আছে অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্ট দিতে পারি সেন্টার, যদি রাইট তাহলে এটা ডানে চলে যাবে, যদি লেফট তাহলে লেফটে চলে যাবে, আর যদি সেন্টার তাহলে মাঝখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা ওকে করে দেই। যেমন আমি দেখাই, যদি রাইটে দেই, রাইটে দিয়ে ওকে করি, তাহলে দেখেন রাইটে চলে আসছে। এই যেখান থেকেও দেখাচ্ছে রাইট, এটা হলো লেফট, আর এটা হলো মিডিল, আর এটা হলো জাস্টিফাই। এখন মিডিলটা দেখলাম, কিভাবে আমরা মিডিলে নিয়ে আসবো। এবার আমরা দেখবো জাস্টিফাই কিভাবে করবো। জাস্টিফাই বলতে দেখেন, আমরা যদি এখানে দেখি সবগুলো লাইন একদম সমান সমান, সবগুলো লাইন সমান সমান, এটা আমরা কিভাবে করব? এই প্যারাগ্রাফটা যে আমরা জাস্টিফাই করতে চাই, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর যে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিই, দেখেন ম্যাজিক, সবগুলো লেখা একদম সমান, একদম একটা নির্দিষ্ট মাপে, যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে সবগুলো লেখা কিন্তু একদম ঠিক। আমরা যদি কন্ট্রোল জেড দেই, আমরা যদি ম্যানুয়ালি জাস্টিফাই করতে যাই, এখান থেকে আমরা স্পেস দিব, করব, কিন্তু আমাদের কিন্তু সঠিকভাবে হবে না, একটু কম বেশি থেকে যাবে। এখন আমাদের এই লেখাগুলো কিন্তু আছে রাইট অ্যালাইনে, সরি, এখন লেখাগুলো আছে আমাদের লেফট অ্যালাইনে। আমাদের এখন লেখাগুলো আছে লেফট অ্যালাইনে, মানে বাম অ্যালাইনমেন্ট আছে, যার কারণে আমরা বামে আছে। আমাদের রাইট অ্যালাইনমেন্ট করি এই যে এখান থেকে, তাহলে দেখেন রাইট অ্যালাইনমেন্টে চলে আসছে। এখন আমাদের লেখাগুলো আছে রাইট অ্যালাইনমেন্টে, কিন্তু এভাবে কিন্তু সাধারণত লেখা থাকে না আমাদের। শুধু আরবি লেখা, উর্দু লেখা, এর সব কিছু কিছু লেখা আছে রাইট অ্যালাইনমেন্ট থাকে, কিন্তু আমাদের ইংলিশ থাকে লেফট অ্যালাইনমেন্টে। তাহলে আমাদের এটা লেফট অ্যালাইনমেন্ট করি। এখন আমাদের যদি একটু সৌন্দর্য দরকার হয়, যে আমাদের লেফট অ্যালাইনমেন্ট ভালো লাগতেছে না, যে মিডিল অ্যালাইনমেন্ট করি তবুও ভালো লাগবে না, তাহলে আমরা কোথাও থেকে জাস্টিফাই করে দেবো। তাহলে আমাদের প্যারাগ্রাফটা দেখতে সুন্দর লাগবে, একটা লুক আসবে। তো এটা হলো আজকের ক্লাস। সেখান থেকে আমরা জানতে পারলাম, আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো, এটা সারাংশ বলেই সারমর্ম হয়ে যাক। আমরা আজকে শিখলাম ফন্ট কিভাবে চেঞ্জ করব। এখান থেকে ফন্টে গিয়ে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্টের আমরা এখান থেকে আমরা ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবো। আমরা এখান থেকে ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবো। আমরা ফন্টে এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব করতে পারবো। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। হোম ট্যাবের মধ্যে আজকে এই কয়টা জিনিস দেখানো হলো। আগামী পর্বে ইনশাআল্লাহ বাকিগুলো দেখানো হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।